তো সবাইকে স্বাগতম। আশা করি তোমরা অনেক, অনেক ভালো আছো। তো আগামী 25 তারিখে তোমাদের টেক্সটাইল অ্যাডমিশন পরীক্ষা। তো আমরা আজকের এই ভিডিওতে তোমাদের রসায়নের পুরা সাবজেক্ট এনালাইসিস করব যে রসায়নের কোথা থেকে প্রশ্ন আসতেছে, কোন জায়গা থেকে প্রশ্ন আসতেছে। প্রথমে এটা তো 21 সাল পর্যন্ত এনালাইসিসটা, এবং তারপরে তোমাদের 21 সালের পর থেকে যে 25 সাল পর্যন্ত যে এনালাইসিসটা হয়েছে সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তো প্রথমে তুমি দেখো যে 21 সাল পর্যন্ত কি হতো, এবং 21 সাল পর্যন্ত যেটা হতো এই 24-25 সাল পর্যন্ত সেটাই হচ্ছে। আমি সেটা প্রমাণ সহ তোমাকে আমি দেখাচ্ছি। দেখো, প্রথমে হলো তোমাদের শর্ট সিলেবাস। তো মূলত তোমার ফুল সিলেবাস থেকে প্রশ্ন আসলেও খুব কম আসবে। মনে করো 100টার মধ্যে 3-4টা প্রশ্ন বা 4-5টা প্রশ্ন ফুল সিলেবাস থেকে আসতে পারে। সেখানে রসায়ন থেকে আসার সম্ভাবনা খুবই কম, কারণ রসায়নের ফুল সিলেবাস থেকে মোটামুটি প্রশ্ন করে না। তোমার শর্ট সিলেবাসে যেগুলো আছে সেগুলো থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন হয়, আর আগেও হইতো না। তুমি এখানে দেখো যে ল্যাবরেটরি ব্যবহার, এটা আগেও আসতো না, এখনো তো এটা আসার কোনো সম্ভাবনা নাই, তাই তুমি ধরে রাখো যে এটা আসবে না। কিন্তু এবার গুণগত রসায়ন থেকে প্রশ্ন আসবেই। এটা আগের বার 21 সালে না আসলেও তোমার বর্তমান সময় যদি তুমি চিন্তা করো, দেখো এটা হলো তোমার হলো 23 সালের প্রশ্ন, 23-24 সেশনের। দেখো এই যে নেসলার দ্রবণ, এই যে এটা হলো তোমার গুণগত রসায়ন থেকে প্রশ্ন। আমি তোমাকে আবার টপিক অ্যানালাইসিস করে দেবো যে গুণগত রসায়ন থেকে কি কি পড়বা। তার আগে আমি তোমাকে দেখাচ্ছি যে গুণগত রসায়ন থেকে প্রশ্ন কিন্তু ঠিকই আসছে। এইটা যেমন আসছে একটা, তারপরে যে এপাশে একটা আসছে, মনে করো তোমার আয়ন শনাক্তকরণ থেকে একটা আসছে। এরকম টাইপের আসছে অনেক কিছুই, বুঝছো? তো আমরা এটা দেখো, মৌলের পর্যায়বৃত্ত থেকে আসবেই। মৌলের পর্যায়বৃত্ত থেকে সবচেয়ে বেশি আসে 7টা। তারপর তুমি এই পাশে দেখো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হলো এই পাশে যে রসায়ন সেকেন্ড পেপারে, যেটা হলো জৈব যৌগ। জৈব যৌগ থেকে প্রতি বছর 10টা, 9টা, 8টা, 7টা এরকম প্রশ্ন আসবে, মানে 5টার বেশি প্রশ্ন তুমি জৈব যৌগ থেকে পাবাই। আমি তোমাকে বললাম তো কোন কোন টপিক পড়া লাগবে সব আমি তোমাকে দেখাই দেবো। বাট তুমি আগে এইটুকু বুঝো যে তোমাকে কিছু চ্যাপ্টার মাস্ট স্কিপ করা যাবে না। অনেকে আমাদের জৈব যৌগের সমস্যা, অনেকের আমাদের কোথায় সমস্যা, অনেকের সমস্যা আমাদের হলো জৈব যৌগে। তো আমাদের এই যে জৈব যৌগ অধ্যায়টা যেটা আছে, এই অধ্যায়টা আমাদের মানে স্কিপ করা কোনোভাবেই যাবে না। জৈব যৌগ অধ্যায়টা আমাদের কোনোভাবেই কি করা যাবে না, স্কিপ করা যাবে না, ঠিক আছে? তো এরপরে আমরা আসো এই পাশে। দেখো যে তোমাদের যে অন্য সময়ও, মনে করো এটা হলো তোমার 23-24 সালে। এই 23-24 সালে দেখো যে জৈব যৌগ থেকে যে একটা প্রশ্ন, এই যে একটা প্রশ্ন হলো জৈব যৌগ থেকে, এটা একটা প্রশ্ন জৈব যৌগ থেকে। তারপরে তোমার যদি এখানে চিন্তা করো যে এই যে এটাও, যে 65 নম্বর প্রশ্নটা যে আসছে যে শক্তিশালী অ্যাসিড, এটাও জৈব যৌগ থেকে। তারপরে তুমি যদি এই পাশে চিন্তা করো আরো, এই যে নেসলার এই যে এটা 66 নম্বরটা, এটাও জৈব যৌগ থেকে, ঠিক আছে? তার মানে 3টা প্রশ্ন অলরেডি জৈব যৌগ থেকে আমরা পেয়ে গেলাম। তারপর প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটা, এটাও জৈব যৌগ থেকে। তারপরে আরো যদি আমরা চিন্তা করি, তাহলে আরো সামনের দিকে আছে দেখো যে এই যে এটা জৈব যৌগ থেকে। তারপরে ডিডিটি, এটা মূলত জৈব যৌগ থেকে প্রশ্ন আসছে, এটা জৈব যৌগ থেকে, ঠিক আছে? তাহলে আমরা দেখো যে এই 75 নম্বর প্রশ্নটা জৈব যৌগ থেকে। তার মানে প্রতি বছর এটা তুমি নিজে, তোমাকে থেকে তো আমি পিডিএফ দেওয়া হয়েছে, তুমি প্রতি বছরই দেখবা যে জৈব যৌগ থেকে অসংখ্য টাইপের প্রশ্ন আসছে, মানে প্রচুর প্রশ্ন আসছে। তার মানে তোমাকে জৈব যৌগ কখনোই স্কিপ করা যাবে না, ঠিক আছে? তারপরে হলো তোমার জৈব যৌগ যেমন স্কিপ করা যাবে না, তেমন এই পাশে হলো মৌলের পর্যায়বৃত্ত। এই অধ্যায়টা কোনোভাবেই তোমাকে স্কিপ করা যাবে না। এই দুটো অধ্যায় যদি না পেয়ে থাকো অবশ্যই পড়তে হবে। তারপরে পরিমাণগত রসায়ন, কারণ এই অধ্যায় থেকেও আমি তোমাদেরকে অ্যানালাইসিসটা দেখাইলাম না, কিন্তু আমি তোমাকে মুখে বলতেছি যে আমি নিজে অ্যানালাইসিস করছি যে পরিমাণগত রসায়ন জৈব যৌগ থেকেও মনে করো তুমি প্রতি বছর 7টা থেকে 8টা প্রশ্ন পাবাই। পরিমাণগত রসায়ন থেকেও তুমি এরকম 6টা বা 5টার মতন প্রশ্ন পাবা। তবে এই যে মৌলের পর্যায়বৃত্ত থেকেও তুমি এরকম 5টার বেশি প্রশ্ন পাবা। তারপরে তুমি যে গুণগত রসায়ন, বর্তমান সময় যেহেতু গুণগত রসায়ন সব সিলেবাসের অন্তর্ভুক্ত, তো এই জন্য গুণগত রসায়ন থেকে তুমি 3টা থেকে 4টা প্রশ্ন পাবাই। রাসায়নিক পরিবর্তন থেকেও তুমি এখন প্রশ্ন পাবা, রাসায়নিক পরিবর্তন থেকেও তুমি 3টার মতন প্রশ্ন পাবা রাসায়নিক পরিবর্তন থেকে। বিশ্বাস না হলে দেখো, এই যে এই প্রশ্নটাতে দেখো যে এখানে তুমি দেখো যে এই প্রশ্নটা হলো রাসায়নিক পরিবর্তনের, যেমন এই যে ওই সায়নের অনুবন্ধী অ্যাসিড কোনটা, এটা তোমার রাসায়নিক পরিবর্তনের। তারপরে এই যে পিএইচ নির্ণয়, এটাও তোমার রাসায়নিক পরিবর্তনের। তার মানে তারপরে এইটা হলো তোমার এই যে অ্যাসিড বৃষ্টির কারণ, এটাও তোমার রাসায়নিক পরিবর্তন আছে, পরিবেশ রসায়নেও আছে। তা তো ধরলাম এটা আমরা পরিবেশ রসায়নের মধ্যে ফেলাই দিলাম। তো ধরো মানে তোমাকে এই যে শর্ট সিলেবাসে যে অধ্যায়গুলো আছে তার মধ্যে তোমার এই যে গুণগত রসায়ন, মৌলের ধর্ম ও রাসায়নিক মানে বন্ধন, রাসায়নিক পরিবর্তন, তারপরে তোমার এই পাশে পরিবেশ রসায়নও তোমার লাগবে, কারণ পরিবেশ থেকে এবং 5-6টা প্রশ্ন আসবে। মানে একটা দুটো এই সেকেন্ড পেপারের এই প্রথম 3টা চ্যাপ্টার, আর ফার্স্ট পেপারের 2, 3, 4, এই 6টা চ্যাপ্টার তোমাকে মাস্ট বি পড়া লাগবে। এই 6টা চ্যাপ্টার যদি তুমি স্কিপ করো তাহলে মারাত্মক লেভেল ধরা খাও। আর জৈব রসায়ন আমরা অনেকেই অনেক সময় মানে সবসময় স্কিপ করে রাখছি, কিন্তু জৈব রসায়ন যদি তুমি এখন মানে না পারো তাহলে তুমি একদম ধরা খাবা। তাই অ্যাটলিস্ট কিছু কিছু জিনিস হলো জৈব রসায়নে পড়ে যাবা। তারপরে তোমার অ্যাটলিস্ট না হলে বিগত বছরের প্রশ্নগুলো হলো জৈব রসায়নে পড়ে যাবা, নাহলে জৈব রসায়নে একদম ধরা দেখাবা। ঠিক আছে? তাহলে আমরা আশা করি এটুকু বুঝলাম যে আমাদের গুণগত রসায়ন থেকে প্রশ্ন আসবে, মৌলের পর্যাবৃত্ত প্রশ্ন আসবে। এখন কর্মমুখী রসায়ন, কর্মমুখী রসায়ন যেহেতু শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত, এখান থেকে একটা একটা প্রশ্ন হলো আসবে, সর্বোচ্চ এক, মানে সর্বোচ্চ 2টা বা একটা,
লেস ইম্পর্টেন্ট, তবু তোমরা এটা খুবই সহজ একটা চ্যাপ্টার, এটা তোমরা রিডিং দিলে পারবা, এখান থেকে মানে মুখস্থ প্রশ্নগুলো আসে, এটা একটা বা দুইটা প্রশ্ন তোমরা পড়ে নেবা। আর বিষয় তড়িৎ রসায়ন থেকেও যেহেতু শর্ট সিলেবাস হতে এখান থেকে একটা বা দুইটা প্রশ্ন আসবে। এখন অনেকেই বলতে পারো যে হ্যাঁ তড়িৎ রসায়ন অনেকের কাছে কঠিন লাগতে পারে, তাহলে তুমি যদি তোমার কাছে কঠিন লাগে আর তোমার কাছে যদি সময় না থাকে তাহলে তুমি তড়িৎ রসায়নটা তুমি স্কিপ করে ফেলবা। আর এখানে যে অ্যানালাইসিসটা দেওয়া আছে আর এই অ্যানালাইসিসটা তোমাদের কাছেও আছে, তোমাদের সাথে কাছে শুধু নাই হলো যে এই 21 সালের পর থেকে আমি তোমাদেরকে বলতেছি যে 21 সালের পর থেকে এই গুণগত রসায়ন থেকেও এভারেজে 4টা থেকে 5টা প্রশ্ন আসছে, মৌলের পর্যাবৃত্ত থেকেও 5টার বেশি প্রশ্ন করে আসছে প্রতি বছরে, রাসায়নিক পরিবর্তনে এরকম 4টা থেকে 5টা প্রশ্ন আসছে, জৈব জগতে এরকম 7-8টা 5-6টা মানে 5টার বেশি সব জায়গা থেকে প্রশ্ন আসছে, ঠিক আছে। শুধুমাত্র যে কর্মমুখী আর তড়িৎ রসায়ন থেকে একটু কম প্রশ্ন আসছে, 1-2টা টাইপের। কিন্তু এই কর্মমুখী রসায়নটা কোনোভাবে তুমি স্কিপ করিও না, কারণ ওটা সহজ একটা অধ্যায়, ওটা রিডিং করলেই তুমি পারবা। তো আশা করি অ্যানালাইসিসটা তোমরা বুঝছো। তো এখন আসো আমাদের মেইন জায়গায়, আমাদের তাহলে এই যে অধ্যায়টা কোনোভাবেই যে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, এটা কোনোভাবে আমাদের আর পড়ার দরকার নেই, ঠিক আছে, এটা আমাদের কোনোভাবে পড়ার কোনো প্রয়োজন নাই। একটু অন্য কালার নেই, আমরা কোনোভাবেই এই অধ্যায়টা পড়বো না, ঠিক আছে। এখন আসো আমাদের হলো গুণগত রসায়ন। তুমি গুণগত রসায়নের বর্তমান এটা তো হলো এইটা হলো মনে করো হলো 20-21 বা 21-22 সিজনের বইয়ের পিডিএফটা। আমাদের কাছে কিন্তু যে বর্তমান পিডিএফটা আছে, তুমি যদি গুণগত রসায়নের বর্তমান সময়ের ম্যাথগুলো দেখো, দেখো এই যেখান থেকে আসতেছে নিসলা দমনের একটা ম্যাথ আসতেছে। তারপরে তুমি যদি আরো আরো সামনে যাও, মনে করো 24 সালে মানে লাস্ট ইয়ার যেটা রিসেন্ট ইয়ারের প্রশ্নটা যদি দেখো, একটু সময় লাগবে আমাদের, তারপর দেখো রিসেন্ট ইয়ারের প্রশ্নগুলো যদি তুমি দেখো, এখানে রিসেন্ট ইয়ারের গুণগত থেকে একটু কম আসছে। তারপর তুমি দেখো কোথায় আগের বছর ফের গুণগত রসায়ন থেকে একটু কম প্রশ্ন আসছে, মানে একটু মানে 1-2টা প্রশ্ন আসছে, যেমন যে ন্যানো কণার আকার, এটা হলো গুণগত থেকে। আচ্ছা যাই হোক, আমরা অ্যানালাইসিসটা দেখাই। কারণ কোন বছর কোন অধ্যায় থেকে কতটা প্রশ্ন করবে এটার কোনো ঠিক ঠিকানা নাই, কিন্তু প্রত্যেকটা অধ্যায় থেকে তোমার প্রশ্ন আসবে। এখন তুমি দেখো যে এই গুণগত রসায়ন থেকে এখানে তুমি প্রশ্নগুলো দেখলেই বুঝবা যে এখান থেকে একটা জিনিস থেকে বারবার রিপিট আসতেছে, সেটা হলো তোমার যে কোয়ান্টাম সংখ্যা। এই কোয়ান্টাম সংখ্যা থেকে তোমার বারবার আসতেছে, রিপিট আসতেছে। এবং তোমার আরেকটা জিনিস আসতেছে যে জাল টাকা শনাক্তকরণে কোনটা ব্যবহার করা হয়, মানে এই যে বিভিন্ন রাশির তরঙ্গ দৈর্ঘ্য। এই যে একটা তোমাদের বইয়ের মধ্যে একটা ইয়ে আছে, লিস্ট আছে যে মহাজাগতিক রাশির, এই যে এইরকম একটা লিস্ট আছে। এই লিস্টটা তোমাদেরকে এই চ্যাপ্টারটা তোমাদেরকে বারবার মনে রাখা লাগবে, কারণ এখান থেকে মারাত্মক প্রশ্ন আসে। এবং এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে যে জাল টাকা শনাক্তকরণে কোনটা ব্যবহার করা হয়, জাল টাকা শনাক্তকরণে ইউভি ব্যবহার করা হয়, ইউভি রশ্মি ব্যবহার করা হয়। তাহলে এখানে এই যে ইউভি রশ্মি মানে কোনটা, অতি বেগুনি রশ্মি না দৃশ্যমান আলো রশ্মি বা দৃশ্যমান আলোক রশ্মি, বা তোমাকে ওই যে অতি বেগুনি রশ্মিকে আমরা বলি কি ইউভি রশ্মি, ঠিক আছে, যে অতি বেগুনি রশ্মিকে আমরা বলি ইউভি রশ্মি। এই অতি বেগুনি রশ্মির একটা ইয়ে আছে তোমাদের মেইন বইয়ের মধ্যে, দেখবা যে কিছু জায়গায় তোমাকে ব্যাখ্যা দেওয়া আছে, যেমন এখানেও কিছু ব্যাখ্যা দেওয়া আছে। এখানে এক্স্যাক্টলি ভাবে ওই জায়গাটা অতটা ব্যাখ্যা দেওয়া নাই, মানে এই জায়গা তুমি সবই পড়বা, কিন্তু ওই অতি বেগুনি রশ্মি বা এই যে এই লিস্টটা তুমি যেখান থেকে পারো, মূল বই থেকে পারো বা এই বইয়ের কোনো যদি থাকে সেখান থেকে পড়ে নেবা। তারপরে তোমার এই যে কোয়ান্টাম সংখ্যা যেটা যে কোয়ান্টাম সংখ্যাটা চার্ট আছে, দেখো যে এই বইয়ের মতো আছে যে কোয়ান্টাম সংখ্যার এই যে কোয়ান্টাম সংখ্যা, এটা তুমি মনে পড়ে নেবা, এই টপিকটা তোমার মাস্ট ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে প্রশ্ন আসবে তোমার কোয়ান্টাম সংখ্যা থেকে, ঠিক আছে। তো কোয়ান্টাম সংখ্যা থেকে তোমার প্রশ্ন আসবেই। তারপরে তোমার ওখান থেকে আসবে মেইন কথা হলো গুণগত রসায়নে আমাদের দ্রাব্যতা থেকে প্রশ্ন আসবে না, কখনোই আমাদের দ্রাব্যতা থেকে প্রশ্ন আসবে না। দেখো মোস্ট ইম্পর্টেন্ট টপিক কোনটা, দেখো আমি তোমাকে মোস্ট ইম্পর্টেন্ট টপিকটা বলে দিচ্ছি। এই কোয়ান্টাম সংখ্যা, এটা হলো মানে 5 স্টার টপিক, এটা থেকে প্রশ্ন আসবেই। এরপর ইম্পর্টেন্ট টপিক হলো, এরপরে যেটা ইম্পর্টেন্ট টপিক সেটা হলো তোমার হলো এই পাশে হলো আয়ন শনাক্তকরণ। এই যে বিভিন্ন আয়ন শনাক্তকরণ, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। যেমন এই যে একটু আগে যে প্রশ্নটা দেখলাম সেখানে যে নিস্তার দ্রবকটা ছিল, সেই নিস্তার দ্রবক কিন্তু এই যে আয়ন শনাক্তকরণ থেকে আসছে, সেটা রং কি, এই রংগুলো তোমাকে মনে রাখতে হবে, যে লাল পদক্ষেপ দেয়, কি পদক্ষেপ দেয়। এখান থেকেও সবগুলাই বেশি ইম্পর্টেন্ট না, তোমার মোস্ট ইম্পর্টেন্ট হলো তোমার এই যে এই জায়গাটা, যে এই যে শনাক্তকরণে এই প্রথম এই যে কপারেটটা মনে রাখবা, এই কপারেটটা পড়বা। তারপরে এই যে ফেরামেটটা পড়বা, আয়রন বা ফেরাম এটা পড়বা, এই দুইটা পড়বা। এ পাশে পড়বা হলো তুমি মনে করো এপাশে করতে পারো হলো এই দুইটা সবসময় বেশি আসে। আর এপাশে মোটামুটি ক্যালসিয়ামেরটা পড়বা, ক্যালসিয়ামের প্রশ্ন পড়বা। তারপরে সোডিয়ামেরটা পড়লে পড়তে পারো, ওটা লাগবে না। এবং এখানে কিছু জিনিস দেওয়া নাই, যেমন মানে কারা কারা অধ্যক্ষেপ দেয় না, একটু মেইন বই থেকে দেখবা যে এখানে একটা প্রশ্ন আসবে যে কারা অধ্যক্ষেপ মানে কারা কোনো বর্ণ প্রদর্শন করে না, মানে ম্যাগনেসিয়াম আর বেরিলিয়াম হলো যে আয়ন শনাক্তকরণে কোনো বর্ণ প্রদর্শন করে না। এই টাইপের একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা একটু তোমরা দেখে নেবা, ঠিক আছে। তারপরে এই যে এখানে এই দ্রাব্যতা না পড়লেও যে দ্রাব্যতার এই চারটা পড়বা, যে কেআইপি থেকে কেআই মানে কেএসপি থেকে কেআইপি বড় হলে সেটা অর্ধক্ষিপ্ত হবে বা অধিক্ষিপ্ত হবে। তারপরে কি হইলে মানে এই চারটা তোমাদেরকে পড়তে হবে, কিন্তু এখান থেকে কোনো ম্যাথ করা লাগবে না, কারণ এটা বেশি আসবে না, ঠিক আছে। আবার এই যে এইখানে যে আরেকটা আছে যে শিক্ষা পরীক্ষা, এই যে যেটা বললাম যে পরীক্ষাটা, শিক্ষা পরীক্ষা, এখানে প্রত্যেকটা কি বর্ণ পরীক্ষা করে, সোডিয়াম কি বর্ণ দিচ্ছে,
তারপরে এখানে পটাশিয়াম কি বন্ধন দিচ্ছে, রুবিডিয়াম কি বন্ধন দিচ্ছে, সিজিয়াম কি বন্ধন দিচ্ছে, এগুলা জাস্ট খালি পড়বা। ঠিক আছে, এগুলা জাস্ট পড়বা, এগুলা পড়লেই। আর এই যে তোমাকে একটু আগে বললাম যে মহাজাগতিক রাশি যে একটা যে ইয়াটা ছিল, যে অবহেলিত রাশি, ওটার কম্পাঙ্ক কত ডান পাশ থেকে বাম পাশে গেলে, মানে তুমি জাস্ট মনে রাখবা যে কি হয়, মানে যার কম্পাঙ্ক বেশি তার কি তরঙ্গ দৈর্ঘ্য কম, যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার কি কম্পাঙ্ক বেশি। তাহলে ওই জিনিসটা তোমরা একটু মনে রাখবা। ঠিক আছে, তারপরে এই যে আমি যেটা বললাম যে এই যে মহাজাগতিক রাশির যে ইয়াটা আছে, যে তোমার এই লিস্টটা আছে, এই লিস্টটা অবশ্যই পড়ে রাখবা। এবং এখানে অনেক, এই বইয়ের মধ্যে তোমাদের যে পিডিএফটা দিচ্ছি, পিডিএফ এর মধ্যে অনেক কিছু সুন্দরভাবে সাজায় দেওয়া আছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এই যে এই তিনটা নীতি একটু জেনে রাখবা, যে আবহাওয়া নীতি কি, পলির বর্জন নীতি কি, অম্লের নীতি কি। কারণ অনেক সময় আমাদেরকে যে ইলেকট্রন বিন্যাস করতে বলে, যে নিচের কোন ইলেকট্রন বিন্যাসটা সঠিক, বুঝছো? তো তখন আমাদেরকে এই জিনিসগুলো একটু লাগে, তাহলে এই জিনিসটা একটু পড়ে রাখবা। ঠিক আছে, আমরা আশা করি যে এখান থেকে এগুলা পড়লে। আর আমাদের আরেকটা জিনিস আছে, সেটা ইম্পর্টেন্ট হলো এই যে রোগগুলা, যে এই যে আইসোটোপ গুলার বিভিন্ন রোগ হয়, এই রোগগুলো আমরা একটু রোগটা একটু ভালো করে ব্যবহার মানে মনে রাখবো। আইসোটোপের ব্যবহার এই যে এই জায়গাটা, জাস্ট এই এই কয়টাই মনে করে, যে এই মনে করো আয়েরটা, তারপরে এই যে এইটা কোবাল্টের, ফসফরাসের, এগুলা মনে রাখলেই। আর এই পাশে আর তেমন নাই, এই তিনটা, এই প্রথম চারটা আর এই যে ফসফরাসের যেটা আছে নিচে, এই পাঁচটা জাস্ট মনে রাখবে। দেখো এখান থেকে কোনো প্রশ্ন আছে, এবং তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট দেখো এখানে কিন্তু বোটেক্স এর কিছু প্রশ্ন দেওয়া আছে। দেখো এই যে গলগণ্ড রোগের চিকিৎসায়, যে আমরা একটু আগে বললাম না যে I-31, সেটা গলগণ্ড রোগের চিকিৎসায়, এটা কিন্তু বোটেক্স এর প্রশ্ন। এবং মনে মানে এখানে যে বোটেক্স এর প্রশ্নগুলো আছে সেগুলো তুমি একটু ভালো করে পড়বা, কারণ তোমরা হলো বোটেক্স অধিভুক্ত কলেজ, তাই বোটেক্স থেকে যে প্রশ্ন মানে বোটেক্সই কিন্তু তোমাদের প্রশ্নটা বানাবে। এই বোটেক্স এর যে প্রশ্নগুলো আছে, মানে এই যে এখানে যে বোটেক্স এর যে 9টা প্রশ্ন দেওয়া আছে, এই 9টা প্রশ্ন অনেক ভালো করে পড়বা। ঠিক আছে, যেমন কালকে আমি কিন্তু ক্লাসে বললাম যে হাইড্রোজেন বোমা ব্যবহৃত হয় কোনটা, ফিউশন না ফিশন, এটা কিন্তু কালকে কিন্তু তোমাদেরকে আমি পড়াইছিলাম। ঠিক আছে, তাহলে এগুলা একটু মনে রাখবা। আর আরেকটা যে দ্রাব্যতা, এই এই টাইপের ম্যাথগুলো স্কিপ করে করে দেবা, যে দ্রাব্যতার, কেন এটা আমাদের টেক্সটের করে যে এই টাইপের ম্যাথগুলো আসে নাই, যে দ্রাব্যতার মানে দ্রাব্যতা গুণাঙ্ক কত, এগুলো আসে নাই। আর যদি এটা কোনো খুবই সহজ, যদি মানে আমি তাও তোমাদেরকে শর্টকাটে শিখাই দেবো, যদি রিস্ক মুক্ত না মানে রিস্ক মুক্ত থাকতে চাও তাহলে পড়ে নিও। তাহলে আমরা আশা করি যে এগুলোর বাইরে আমাদের প্রশ্ন আসবে না। তুমি দেখো যে এখানে কিন্তু সেগুলোর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসে নাই। দেখো এই যে জাল টাকা শনাক্তকরণে সাদা ভিট্রিওয়ালের সংকেত, তারপরে আরেকটা জিনিস ছিল সেটা আমি পড়াই নাই, এটা মানে আমি কালকে, তুমি এটা ফিজিক্সের একটা অংশ, মানে ফিজিক্সে আমরা পড়াইছিলাম। তারপর আমরা এপাশে যাচ্ছি, এই যে এখানে একটা জিনিস আছে, এই যে তেজস্ক্রিয় রশ্মির ব্যবহার, এই যে এটা, যে আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি, এই জিনিসটা মনে রাখবা, এই জিনিসটা মুখস্থ করা হবে। এবং কালকে কিন্তু আমি ক্লাসে কিন্তু এটা শিখেছিলাম, যে এই যে শূন্যস্থানগুলো কিভাবে পূরণ করা যায়, মানে এই যে এখানে যে ইয়াগুলো থাকে, যে প্রশ্নবোধক চিহ্নগুলো থাকে, এগুলো কিভাবে পূরণ করা যায়, এটা আমার সেদিকে পড়াইছিলাম। ওকে, আর কিছু কিছু ম্যাথ আসতে পারে, মানে ম্যাথ তো আসতে পারে না কিন্তু মানে তুমি যদি একটু সেফ থাকতে চাও, তাহলে তুমি এই বইয়ের যে এপাশের ম্যাথগুলো আছে, আর এই এর যে রিডবার্গ ধ্রুবকের ম্যাথগুলো, তরঙ্গ সংখ্যা, এগুলো খুবই কম ইম্পর্টেন্ট। মানে তোমার কাছে যদি সময় সময় না থাকে তাহলে তুমি এটা স্কিপ করে দাও। কারণ এটা এখন আর মানে এখান থেকে ম্যাথ আসবে না, যে এখানে যে দ্রাব্যতা গুণফল, দ্রাব্যতা গুণাঙ্ক, এগুলা চাইছে না, এগুলা কখনোই আসবে না, মানে আসে নাই, টেক্সটাইল কলেজে আসে নাই, খুবই আসলে রেয়ার, খুব এক দুইটা আসছে, এর বেশি আসে নাই। তো আশা করি আমরা যে গুণগত রসায়ন আমরা বুঝতে পারছি, যে গুণগত রসায়ন আমি যেগুলো জায়গায় দিচ্ছি সেগুলোর বাইরে আসবে না ইনশাল্লাহ। কিন্তু যদি তুমি একটু সেফ থাকতে চাও তাহলে করতে পারো। ঠিক আছে, এখন দেখো তোমার মৌলের পর্যায়বৃত্ত পড়তে গেলে তোমাকে, আমি এখান থেকে একদম চলে যাই, নিচে চলে যাই, যে মৌলের পর্যায়বৃত্ত তুমি পড়তেছো, মৌলের পর্যায়বৃত্ত মানে তোমার সংকরায়ন, মৌলের পর্যায়বৃত্ত মানে কি তোমার সংকরায়ন, মানে সংকরায়ন থেকে সংকরায়ন কোথায়, এই যে সংকরায়ন গুলা, এই যে সংকরায়ন, এই সংকরায়ন থেকে তোমার প্রশ্ন আসবেই। মানে সংকরায়ন থেকে তোমার, তুমি তুমি নিজে একটু, আমি জাস্ট তোমাকে টপিক গুলো বলে দিচ্ছি, তোমার এই সংকরায়ন থেকে প্রশ্ন 100% আসবে, মানে শতভাগ নিশ্চিত থাকো যে তোমার সংকরায়ন থেকে প্রশ্ন আসবেই। তো তোমার সংকরায়ন থেকে প্রশ্ন আসবেই, এটা তুমি মাস্ট ইয়ে থাকো। এবং সংকরায়ন গুলো যে বিভিন্ন আকৃতি গুলা, তোমার এগুলো লাগবে না, এই যে এই জটিল যৌগগুলোর আকৃতি তোমাকে শেখা লাগবে না, মানে এগুলা এগুলো সন্নিবেশ সংখ্যাগুলো শিখবা, যে সন্নিবেশ সংখ্যা কত বা সংকরায়ন কত। এখন এটা সন্নিবেশ সংখ্যা বা সংকরায়ন নির্ণয় করার একটা টেকনিক আছে, সেই টেকনিকটা হলো তুমি দেখবা যে ব্র্যাকেটের সাথে যেটা সংখ্যা থাকবে সেটা হলো সন্নিবেশ সংখ্যা, বা সেটাই তার সংকরায়ন হবে। তো এখানে 4 থাকে, তাহলে সন্নিবেশ সংখ্যা হবে 4, তাহলে তার সংকরায়ন কত হবে, যে sp2d, মানে sp2d মানে কি, s হলো একটা, p হলো দুইটা, d হলো একটা, মোট 4টা হলো না, মোট হচ্ছে 4টা, তাহলে sp2d। সেম ভাবে আবার এখানে 6টা আছে, মানে কি সন্নিবেশ সংখ্যা 6টা, তার মানে কি এর সংকরায়ন এভাবে 6টা হবে, এভাবে 6 হবে। এবং এটা তোমার মানে এখান থেকে খুবই কম আসবে, মানে জাস্ট এটা যদি মনে রাখতে পারো, শুধু এই যে এই প্রথম এই তিনটা জিনিস just মনে রাখবা, এই তিনটা জিনিসটা তোমার মুখস্থ করা লাগে না, কিন্তু এই যে এই জিনিসগুলো লাগবে না, এই যে এই জিনিসগুলা লাগবে না, তুমি জাস্ট মনে রাখবা হলো তুমি এই যে জিনিসগুলা, মানে এখানকার যে জিনিসগুলো আছে, এই যে এই তিনটা জিনিস, এই তিনটার আকার মনে রাখবা, বা এই পঞ্চম পর্যন্ত আকার, মানে এই চারটা পুরোটাই তুমি মনে রাখবা। ঠিক আছে, এই চারটা পুরোটাই তুমি মনে রাখবা। তারপরে এই যে এখান থেকে খুবই ইম্পর্টেন্ট, এই যে ডাইপোল আকর্ষণ বল, এই জিনিসটা
মানে ভার্সিটি এডমিশন থেকে শুরু করে সব জায়গায় এটা ইম্পর্টেন্ট যে কোনটার মধ্যে ডাইপোল বিদ্যমান আছে, তারপর ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কোথায় আছে, দেখবা যে সেটা সেখানে আছে, মনে করো এভাবে তোমার মনে করো এখানে প্রচুর প্রশ্ন আসে। তারপর হাইড্রোজেন বন্ধন কোথায় আছে, বিস্তারণ বল কোথায় আছে, এগুলো তোমরা জাস্ট একটু মানে এটা তোমাকে পড়ে রাখতে হবে। তারপরে এই যে খুবই ইম্পর্টেন্ট অম্লীয় অক্সাইড, তারপরে ক্ষারীয় অক্সাইড, কোনটা অম্লীয় অক্সাইড কোনটা ক্ষারীয় অক্সাইড, আবার কোনটা নিরপেক্ষ অক্সাইড, এটাও তোমাকে পড়তে হবে। আবার কোনটা উভধর্মী অক্সাইড, মানে এই চারটা, মানে এখানে তুমি শুধু টেক্সটাইলের পরীক্ষা না, তুমি যদি বাংলাদেশের যে কোনো এসএসসি বলো, তারপরে ঢাবি বলো, রাবি বলো, যেখানে পরীক্ষা দাও না কেন, এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট। এই পুরা চারটা, এই পুরা চারটা খুবই বেশি ইম্পর্টেন্ট, বুঝছো? আমি দাগাতে সুন্দর পাচ্ছি না কারণ আমি তো ল্যাপটপে আছি, ঠিক আছে? তারপরে এই যে ক্ষারীয় উপশম অক্সাইড, মানে এই জায়গায় এই পুরা পেজটাই খুবই বেশি ইম্পর্টেন্ট। মানে তুমি আর কি পড়ো, তুমি ওদের দিকে সংকরায়ন পড়বা। এই যে এই 113 পেজে যা যা আছে, 113 পেজে যা যা আছে তোমরা তাইটাই পড়বা। আর এই জিনিসটাও পড়বা যে আন্তঃআণবিক আকর্ষণ বলের এই পার্টটাও পড়বা, ঠিক আছে? এখন তারপরে আসলে হলো আমাদের আরো পড়া আছে, সেটা হলো তোমার হলো এটার সামনে সিগমা বন্ধন পাই বন্ধন। এখান থেকেও কিন্তু তোমার এই যে সিগমা বন্ধন কি, যে তোমার হলো কাজের মধ্যে সিগমা বন্ধন থাকে তোমার, এই জিনিসগুলো তোমরা অবশ্যই জানো যে যাদের হলো মনে করো যোগাযোগে এটা পড়া এখান থেকে আসতেছে, যে যাদের মধ্যে হলো সে মানে একক বন্ধন থাকে, যেমন অ্যালকেনে গিয়ে থাকে একক বন্ধন থাকে, তাহলে সেখানে কি থাকে সিগমা বন্ধন থাকে। আবার অ্যালকিনে কি থাকে ডাবল বন্ধন থাকে, তাহলে সেখানে একটা পাই বন্ধন থাকে, একটা সিগমা বন্ধন থাকে। আর অ্যালকাইনে কি থাকে ট্রিপল বন্ধন থাকে, তা সেখানে কি থাকে একটা তাহলে সিঙ্গেল, একটা হলো মানে সিগমা, দুইটা পাই থাকে সেখানে, ঠিক আছে? এই যে একটা একটা মানে দ্বিবন্ধনে একটা পাই থাকে, দুটো দুইটা মানে এটা ওখানে লেখা আছে যে দ্বিবন্ধনে কয়টা কয়টা পাই থাকে, একটা পাই থাকে। আর ত্রিবন্ধনে থাকে হলো দুইটা পাই। তো আমরা এটা পড়ে নেবো। আবার আমরা এই যে ফাজানের নীতি যেটা আছে, যে ফাজানের নীতিটা, এটা আমরা খুব ভালো করে পড়ে নেবো, কারণ ফাজানের নীতিটা এই দেখো এই যে পোলারায়ন বা এই যে ফাজানের নীতিটা, এই ফাজানের নীতি থেকে প্রশ্ন আসবেই, মাস্ট বি প্রশ্ন আসবে। আমি তোমাকে বললাম না ইয়াদের থেকে 5টা থেকে 6টা প্রশ্ন আসে, সেইগুলা প্রশ্ন তোমার এই যে এখান থেকে আসবে, একটা সংকরায়ন থেকে আসবে, একটা ফাজার নীতি থেকে আসবে, একটা হলো ওই পাশে যেটা দেখাইলাম সেখান থেকে আসবে। আর এই যে এখানে এগুলা এগুলা মুখস্থ রাখলে ভালো, এগুলো মুখস্থ রাখা ভালো, কিন্তু এগুলো বোঝা যায় যদি তোমার বেসিক ভালো থাকে, তুমি নিজেই মুখস্থ ছাড়াই বুঝতে পারবা। কিন্তু যারা মনে করো এখন সময় নেই, যাদের এখন বেসিক উন্নতি করার কোনো সময় নেই, তারা ডাইরেক্ট মুখস্থ করে নেবা, ঠাডা মুখস্থ করে নেবা। এই পুরা ইয়াটা তুমি কি করবা, ঠাডা মুখস্থ করে নেবা, ঠিক আছে? পুরা ইয়াটা তুমি কি করবা, ঠাডা মুখস্থ করে নেবা, ওকে? তবে আমাদের এই পাশে আসে হলো এগুলা আমাদের ইম্পর্টেন্ট না, এগুলা তুমি আপাতত বাদ দিয়ে দেবা, এগুলা কোনো ইম্পর্টেন্ট না, এগুলা আমার পড়া প্রয়োজন নাই, ঠিক আছে? এটা পড়ার প্রয়োজন নাই। এইবারে গলনাঙ্ক, এই যে কতটুকু গলনাঙ্ক, এগুলো পড়ার দরকার নেই, এগুলা এগুলা একদম আসবে না। তবে এই যে পারমাণবিক আকার ব্যাসার্ধ, এটা তো একদম আমাদের এই 9-10 এর পড়া, এগুলো আমরা আশা করি পারবো। এগুলো থেকে প্রশ্ন আসে মাঝে মাঝে, তাই মানে না পড়াই ভালো, কারণ আমরা কি জানি যে একটা মানে পর্যায় সারণীর উপর থেকে নিচে গেলে কি হয় আকার বাড়ে, আবার নিচ থেকে মানে বাম থেকে ডানে গেলে কি হয় আকার কমে, এগুলো আমরা পারবো। তারপরে এই যে তড়িৎ মূল, তুমি জাস্ট খালি মনে রাখবা যে কার মানে কার তড়িৎ চুম্বকতা বেশি, এটা মনে রাখবা, তবুও মানটা তোমার মনে রাখা লাগবে না। তবে ইলেকট্রন আসক্তি, এগুলা এগুলা তোমরা পারবা, এগুলা মনে রাখা লাগবে। মানে মনে রাখা লাগবে মানে কি, এগুলা মানে মানগুলো মনে রাখা লাগবে না, এগুলা মান দরকার নাই। তারপরে যে প্রথম আয়নীকরণ শক্তি পূরণ, এগুলা একটু এগুলা এগুলা খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। যে জিএসটি তো কিন্তু এবার প্রশ্ন আসছে এখান থেকে, তাহলে আমরা এটা পারবো। তারপরে এই যে আয়নীকরণ শক্তি নির্ণয়, তো এগুলো তো আমাদের ছোটবেলায় পরে, এগুলো তো আমি আর দেখাইলাম না, যেগুলা এগুলা পারা, এগুলা সব সহজ জিনিস। কারণ এখান থেকে এই যে কিছু কিছু জিনিস আছে, যে এই যে এক নজরে এই জায়গাটা তুমি মনে রাখবা, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। যে দেখো যে সর্বাপেক্ষা অধিক সক্রিয় অধাতব মৌল কোনটা, ফ্লোরিন। তারপরে যে সর্বাপেক্ষা তড়িৎ ধনাত্মক মৌল সিজিয়াম, অসমিয়াম। সর্বাপেক্ষা ভারী ধরো হলো পারদ। সর্বাপেক্ষা বেশি আপেক্ষিক তাপ বিশিষ্ট হলো পানি। এগুলা এগুলা মনে রাখাই লাগবে, ঠিক আছে? এই জিনিসগুলো একটু ভালো করে মনে রাখবা। তারপরে এই যে এখানে ওই যে খাদ্যাতু কারা, মৃৎ খাদ্যাতু কারা, মানে এখানে তুমি যে খাদ্যাতু কারা এটা মনে রাখবা, খাদ্যাতু কারা এটা মনে রাখবা। তারপরে যে মৃৎ খাদ্যাতু মনে রাখবা, হ্যালোজেন মনে রাখবা। তারপরে অপধাতু কারা এটা মনে রাখবা। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো মুদ্রা ধাতু কারা। তারপরে যে নিষ্ক্রিয় ধাতু কারা এটা মনে রাখবা। এগুলো মনে রাখলেই হয়ে গেল। আর যে তেজস্ক্রিয় মৌলটা এটা একটু মনে রাখবা। আর নিকৃষ্ট ধাতুটাও পারলে মনে রাখিও, নিকৃষ্ট ধাতু। আশা করি এটা তোমরা পাইয়ে যাবা। আর এই যে একটু আগে যেটা বললাম যে বর্ণহীন মানে ধাতব আয়ন, যেটা হলো তোমার মনে হয় যে তার তার কি বর্ণ, এখান থেকে তুমি পড়ো, তাহলে তুমি যে মনে রাখবে যে জিঙ্ক হলো বর্ণহীন, তবে স্ক্যান্ডিয়াম 3 বর্ণহীন। এটা হলো তোমার যে আহ কি বলে, যেমন এই যে স্ক্যান্ডিয়াম 3 যে বর্ণহীন, এটা কিন্তু এবার দৃষ্টি প্রশ্ন, এটা হলো বর্ণহীন, এটা মুখস্থ প্রশ্ন না, এটা হলো তোমার হলো যারা হলো জটিল যৌগ বা ওই যে ডি অরবিটাল, যেটা হলো যে অবস্থান্তর মৌল আছে, সেখান থেকে কনসেপ্ট এটা আসতেছে। এই যে অবস্থান্তর মৌলটা তোমাকে পড়া লাগবে, যে দ্বিবলক ও অবস্থান্তর মৌল, এটা তোমাকে একটু বুঝে পড়া লাগবে। তুমি ইউটিউবে সার্চ করে নাও বা যেভাবে হোক না কেন, তোমাকে যে অবস্থান্তর মৌলগুলো একটু জানা লাগবে বা এটা একটু পড়া লাগবে। মানে প্রশ্ন তো
প্রশ্ন তোমাকে প্রচুর পড়া লাগবে। তুমি যদি এখন ভাবো যে তুমি এখন না পড়ে পারবা, তাহলে হবে না। কারণ এখানে অনেক কনসেপ্ট আছে। এবং এই যে বললাম যে মৌলিক পদার্থ থেকে 7টা থেকে 8টা প্রশ্ন অনেক সময় হয়ে গেছে। তাই এখান থেকে এগুলা প্রশ্নগুলো সবচেয়ে আসবে। দেখবে যে ওই একই প্রশ্নগুলোই বারবার ঘুরে ফিরে আসে। যেমন যে এই যে একটু আগে বললাম যে প্রথম আইনে করা সত্যি। এটা আমরা আসলে করে পারবো আশা করি। ঠিক আছে? তাহলে আমরা চলে যাচ্ছি হলো এরপরে হলো আমরা এগুলা টপিক করলেই এখান থেকে কভার করতে পারবো। তারপরে এখানে আসো হলো রাসায়নিক পরিবর্তন। দেখো তুমি রাসায়নিক পরিবর্তন থেকে যদি তুমি বলো যে কোন টপিকটা ভাইয়া পড়বো সবচেয়ে বেশি, তাহলে সেটা হলো তোমার প্রশ্ন আসবেই, সেটা হলো তোমার পিএইচ থেকে। তাহলে তোমার এখানে একটা প্রশ্ন আসবে, সেটা কই থেকে আসবে? পিএইচ থেকে আসবে। তাহলে কোথা থেকে আসবে? এই যে মনে করো এখানে তো পিএইচটা আছে, কোথায় পিএইচ? এই ধরো পিএইচ এর ম্যাথ গুলা থেকে আসবে, পিএইচ আর পিওএইচ। মানে তুমি এটা মনে রাখবে যে পিএইচ আর পিওএইচ থেকে তোমার প্রশ্ন আসবে, ঠিক আছে? তোমার এখান থেকে ম্যাথ গুলো আসে বেশি, বুঝছো? তাহলে পিএইচ পিওএইচ থেকে প্রশ্ন তোমার আসবে। তারপরে তুমি এই যে মনে রাখবা যে তোমার এখানে কি কি থেকে প্রশ্ন আসবে। এই যে লবণের আর্দ্রতা, না এই যে বাফার দ্রবণ আর পিএইচ। বাফার দ্রবণ কোনটা, কোনটা নিচের কোনটা বাফার দ্রবণ, তারপর পিএইচ কোনটা, এখান থেকে মাস্ট বি প্রশ্ন আসবে। তারপরে এই যে আয়নিক গুণফল থেকে এখান থেকে প্রশ্ন আসবে, কারণ এখানে যে তোমার এই যে একটা জিনিস দেওয়া আছে যে অ্যাসিডের তীব্রতার ক্রম, এই অ্যাসিডের তীব্রতার ক্রম থেকে প্রশ্ন আসবেই। তাই যে এই চারটা তোমাকে মাস্ট বি মনে রাখতে হবে। এবং এই যে এটাও তোমাকে মনে রাখতে হবে বা পড়তে হবে, ঠিক আছে? এবং এখানে যে এই যে ম্যাথ গুলো আছে, এই যে ম্যাথ গুলো আছে, এই ম্যাথ গুলো সব করবা। এই যেখানে যে ম্যাথ অ্যানালাইসিস দেওয়া আছে, যে পার্ট থ্রিতে যত ম্যাথ অ্যানালাইসিস দেওয়া আছে, সব টাইপের ম্যাথ গুলো করে নেবা, কারণ এখান থেকে ম্যাথ আসবে এই অধ্যায় থেকে। তাই এই অধ্যায় থেকে যেহেতু ম্যাথ আসবে, তাহলে আমাদেরকে ম্যাথ করতে হবে। তারপরে এই যে আমাদের এই যে সাম্য অবস্থায় চাপের প্রভাব, মানে লাসাতেলিয়া নীতি, সাম্য অবস্থায় ঘনমাত্রার প্রভাব, তারপর সাম্য অবস্থায় মানে যে লাসাতেলিয়া নীতি, সম্পূর্ণটাই তোমাদেরকে করে রাখতে হবে। এই ভরক্রিয়ার এটা ইম্পর্টেন্ট না, কিন্তু এখান থেকে কিছু জিনিস ইম্পর্টেন্ট আছে, যেমন যে কিপিকিসি, এই যে এই জিনিসটা মনে রাখবা, যেখানে যে সাম্য দ্রব্যের মান তাপমাত্রার উপর নির্ভরশীল, এগুলো জাস্ট একটু মনে রাখবা। এবং ইম্পর্টেন্ট না বললেও এখান থেকে কিছু টপিক, যেমন এই যে টপিক গুলো যে এন এর মান 0 হলে কেপি ইকুয়াল কেসি হয়, মানে এখানে একটা সূত্র আছে না যে কেপি কেপি ইকুয়াল কেসি, মানে আর টি উপর পাওয়ার হলো ডেল এন, সেই সূত্রটা তোমাকে মনে রাখতে হবে। তাই এটাকে বাদ দেওয়া যাবে না, মানে ভরকে বাদ দিলেও তোমাকে এটাও জানা লাগবে, ঠিক আছে? এই যেমন এই যেখান থেকে ডেল এন বার করছে, হ্যাঁ এটা তোমাকে পড়া লাগবে, কারণ এটা তোমাকে ইম্পর্টেন্ট আছে। কারণ এখানে তো তোমাকে বোঝা লাগবে এই জিনিসটা তোমাকে বুঝে বুঝে পড়া লাগবে, ঠিক আছে? তাহলে তোমার এই যে রাসায়নিক সাম্যাবস্থা, এখান থেকে মানে এই পুরাটাই তোমাকে এই যে এই রাসায়নিক সাম্যাবস্থা 4টি শর্ত আছে, তার মানে তুমি টপিক 4টা তোমাকে মাস্ট বি পড়া লাগবে। মাস্ট বি তোমাকে টপিক 4টা পড়া লাগবে, কারণ এখান থেকে প্রশ্ন আসবে। তারপর তোমাকে যে একমুখী বিক্রিয়া, দ্বিমুখী বিক্রিয়া, এগুলা পড়বা। আর এই যে এখানে যে বিক্রিয়ার গতিবেগ, এখান থেকে প্রশ্ন, মানে এটাও তোমরা যারা আগে পড়ছো এই জিনিসটা, বিক্রিয়ার গতিবেগটা, তারা রিভিশন দেবা। আর যারা এটা সম্পর্কে আইডিয়া নাই, তাদের একটু পড়ার দরকার নেই, কারণ এখান থেকে একটু কম আসে, মানে কম মানে খুবই কম আসে। তারপরে যে এটাও যারা আগে পড়ছো, তারা প্রথম ক্রম বিক্রিয়া, জাস্ট এটা জাস্ট মনে রাখবা যে প্রথম ক্রম বিক্রিয়ার, এই যে প্রথম ক্রম বিক্রিয়ার অধ্যায়ের নির্ণয় সূত্র হলো এটা। এই জিনিসটা জাস্ট তুমি মনে রাখবা যে প্রথম ক্রম বিক্রিয়ার অধ্যায় নির্ণয় সূত্র হলো এই যে এটা। আর এই যে এই এককগুলা, যে এটা হলো শূন্য ক্রম বিক্রিয়ার একক, এটা হলো প্রথম ক্রম বিক্রিয়ার একক, আর এটা হলো দ্বিতীয় ক্রম বিক্রিয়ার একক। এই জিনিসটা তুমি মনে রাখবা, ঠিক আছে? এবং এই অনুঘটক হিসেবে কাজ করে কারা, এগুলো দরকার নাই, কারণ এখন আমাদের কাছে এত সময় নাই যে অনুঘটক হিসেবে কাজ করে কারা, এই যে এগুলো সব মনে রাখা। কিন্তু এটা যদি পড়তে পারো তাহলে খুবই খুবই ভালো হবে, কারণ কি এই যে ধনাত্মক অনুঘটক আর ঋণাত্মক অনুঘটক, এই উদাহরণগুলো থেকে প্রশ্ন আসে, যে ধনাত্মক উদাহরণ মানে অনুঘটকের প্রশ্ন আসে মাঝে মাঝে। ঋণাত্মক অনুঘটক তুমি যদি টপ করতে চাও, মানে 100-র মধ্যে মনে করো, তুমি মনে করো 90+ তুলতে চাও, তাহলে তোমাকে মনে করো এগুলা পড়া বেটার। যদি তুমি পড়তে পারো, সময় যদি তোমার কাছে থাকে, তাহলে এই দুটার উদাহরণটা পড়ে দেবা। এবং এরপরে আসে হলো তোমার যে তোমার এর এখানে তোমার এই যে গ্রিন কেমিস্ট্রি আছে না, যে গ্রিন কেমিস্ট্রির নীতি কয়টা, যে গ্রিন কেমিস্ট্রির নীতি হলো যে 12টা। যে গ্রিন কেমিস্ট্রির নীতি 12টা, এটা তোমাকে মনে রাখো, মুখস্থ রাখা লাগবে। এবং এখানে যে নীতিগুলো আছে না, এই যে নীতিগুলো, যেখানে সহায়ক নীতি কয়টা, এই সহায়ক নীতি হলো 3টা, এটা মনে রাখবা, ঠিক আছে? এবং এই যে 12টা নীতি আছে না, এই 12টা নীতি একটু মানে রিডিং করে নেবা। আবার এই যে অ্যাটমিক ইকোনমি, যে এই পরে যে কাঙ্ক্ষিত, এই যে এই সূত্রটা একটু মনে রাখবা, যে কাঙ্ক্ষিত উৎপাদের মৌল, আর এটাই মনে রাখে, এখান থেকে ম্যাথ আসতে পারে। তো আশা করি যে রাসায়নিক পরিবর্তন এর বাইরে থেকে কিছু আসবে না। And তোমরা এই বইয়ে, মানে এই বইয়ে যত এমসিকিউ আছে সবগুলো সলভ করে নেবা, তাহলে আশা করি যে তোমরা একদম কমন পাবা। এবং আমি তোমাদেরকে টপিক অ্যানালাইসিস করে দিলাম। তোমাদের এই বইয়ে যদি যে কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাদেরকে গ্রুপে দেবা, আমরা সেটা সলভ করে দেবো, ঠিক আছে? আচ্ছা, কর্মমুখী রসায়ন। কর্মমুখী রসায়ন থেকে দেখো খুবই কম প্রশ্ন আসে, খুবই কম প্রশ্ন আসে। দেখো যে বিগত বছরগুলো তো খুবই কম প্রশ্ন আসছে। তুমি একটা কাজ করবে, যে এই কর্মমুখী রসায়নে এখন কোন প্রশ্ন আসবে এটা তো আমরা জানি না, তুমি যে কিছু কিছু জিনিস মনে করো, এখান থেকে বিভিন্ন ভাবে প্রশ্ন আসতে পারে। যেমন এই যে প্রাকৃতিক প্রিজারভেটিভস, এই প্রাকৃতিক প্রিজারভেটিভস মানে
প্রিজারভেটিভ খাদ্য সংরক্ষণ দুই প্রকার, এটা হলো প্রাকৃতিক প্রিজারভেটিভ। প্রাকৃতিক প্রিজারভেটিভে যা যা আছে এই উদাহরণগুলো একটু মনে রাখবে, মুখস্থ করে নেবা। আবার এর পাশে তোমার আরেকটা আছে হলো, যেটা হলো তোমার হলো মানে কৃত্রিম প্রিজারভেটিভ। এই কৃত্রিম প্রিজারভেটিভ গুলো, যে কৃত্রিম প্রিজারভেটিভ গুলো কি কি, যে সোডিয়াম বেনজয়েড, সোডিয়াম সালফেট, অ্যাসিটিক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, এই সাইট্রিক অ্যাসিড, এগুলা মুখস্থ রাখবা। এগুলা যে সালফাটিক অ্যাসিড, এগুলা পরে মুখস্থ রেখে দেবা, যেগুলা হলো মানে কৃত্রিম প্রিজারভেটিভ। আর যে ক্রিটিং এজেন্ট, এই যে ক্রিটিং এজেন্ট গুলো কি কি, এগুলো তোমার একটু মনে রাখবা, ঠিক আছে। তারপর যে অ্যান্টি অক্সিডেন্ট প্রকারভেদ, এটাও তোমাকে মনে রাখবা। এখন এই যে সাসপেনশন, এখন আমাদের কাছে এত পড়ার সময় নেই, তাই আমরা এটা একটু স্কিপ করে দেবো। এই জিনিসগুলো একদম স্কিপ করবো, এটা আমরা স্কিপ করবো, এটাও আমরা স্কিপ করবো। এখন দেখো এই যে এখানে এখানে যে এই যে দুগ্ধ ইয়া, এখান থেকেও এটা আমরা কি করব, এত কিছুতে আমাদের পড়ার সময় নেই, তাই আমরা এটাকে পুরো টোটালি স্কিপ মানে দেবো, ঠিক আছে। এখন এই যে দুগ্ধ মাতৃ যে পুষ্টিগুণ, পিএইচ, তাহলে আমরা শুধু যেখান থেকে যে দুধের পিএইচ এর মানটা কত, শুধু এটা মনে রাখবো। আর দুধের প্রধান উপাদান কি, এই জিনিসটা জাস্ট একটু মনে রাখবো, ঠিক আছে। আর দুধের প্রধান ভিটামিন হলো ABCE, এটা মনে রাখবো, ওকে। আবার এই পাশে চিনির আর্দ্রতা, আমাদের এই যে এখানে এই যে এই জিনিসটা, এই যে এই দুটা বিক্রিয়া আছে না, এই দুটা বিক্রিয়ার যে প্রভাবক গুলো, যে এখানে জাইমাস প্রভাবক, এখানে অ্যাসিটোব্যাক্টর প্রভাবক, এখানে ইনভার্টেস প্রভাবক, আমাদেরকে এটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। এলে আমরা মুখস্থ রেখে দেবো। আশা করি আমরা এইগুলা পারবো, তাহলে আমরা আশা করি এগুলা পারবো। এদিকে আমাদের দেখা যাচ্ছে না। আচ্ছা, এরপর আসলে আমাদের পরিবেশ রসায়ন। দেখো, পরিবেশ রসায়নে তোমার এই চারটা খুবই বেশি ইম্পর্টেন্ট। এখানে তোমার যে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এখানে এই যে কি হয়, এখানে কোথায় আবহাওয়া জলবায়ু নিয়ন্ত্রণ করে, তারপর বেশি প্রজেক্ট শান্ত মণ্ডল কোনটা, এইটা তুমি মাস্ট শিওর থাকো যে এখান থেকে একটা প্রশ্ন আসবে, যদি পরিমাণগত রসায়ন থেকে যদি ভালো প্রশ্ন করতে চায়, ঠিক আছে। এবং এটা যদি এটা যাওয়ার পরে এই ক্রান্তি তাপমাত্রা, এটা তোমার লাগবে না। তারপরে এই এককটা, এই যে এখানে একক, যে একের ট্রান্সফরমেশন, এটা এই এককগুলো তোমার লাগবে। বিশেষ করে এই যে লিটার এককে এই যে 0.082 SI এককে, এই দুইটা প্রথম দুইটা তোমার লাগবে, প্রথম দুইটা মাস তোমার মনে রাখা লাগবে, বাকিগুলো তুমি মনে রাখলে রাখো, না রাখলে নাই, ঠিক আছে। তাহলে এই যে ব্রোসম্যান হোক, এগুলা লাগবে না, মোস্ট ইম্পর্টেন্ট না। কিন্তু এখান থেকে এই যে এই জিনিসগুলো, যে বয়েলের সূত্র কোনটা, চার্লসের সূত্র কোনটা, গেলুসাকের সূত্র কোনটা, ডাল্টনের আংশিক চাপের সূত্র কোনটা, এই সবগুলা সূত্র তোমাকে মাস্ট বি মুখস্থ রাখতে হবে। কারণ এখান থেকে ম্যাথ আসবে, প্রশ্ন আসবে, সবই আসবে, ঠিক আছে। কারণ ওখানে তোমাকে যে লেখচিত্র দেখাবে, বয়েলের লেখচিত্র দেখাবে, তারপর চার্লসের লেখচিত্র দেখাবে, এগুলো তুমি জাস্ট মনে রাখবা। তারপর এই যে বাস্তব গ্যাস, আদর্শ গ্যাস, এই যে এখানে যেটা জিনিসটা আছে, যে জেডের মান 1 এর থেকে কি হলে কি হয়, এই জিনিসগুলোকে তোমাকে মাস্ট বি মনে রাখতে হবে, কারণ এখান থেকে খুবই প্রশ্ন আসে। যেমন জেডের মান 1 হলে সেটা কি হয়, কার বিচ্যুতি বেশি, মনে রাখবা যার যার যে মৌলটার ইয়া বেশি, ভর বেশি, বা পারমাণবিক ভর বেশি, তার বিচ্যুতি বেশি। এবং সেখানে একটা ব্যতিক্রম আছে, সেটা হলো NH3। NH3 বিচ্যুতি সবচেয়ে বেশি, তার সাথে যেই থাকুক না কেন NH3 বিচ্যুতি সবচেয়ে বেশি। এখন এই যে CNG, LNG, LPG, এটা আমাদের লাগবে না। তারপরে এইখান থেকে একটা জিনিস লাগতে পারে, যে সেকেন্ডারি প্রাইমারি দূষক, সেকেন্ডারি দূষক। মনে রাখবা যে প্রাইমারি দূষক গুলোতে তোমার শুধু এই যে SO2 ব্যতীত বাকিগুলোতে তোমার মনে করো ম্যাক্সিমাম তোমার সি থাকবে, ম্যাক্সিমামে তোমার কি থাকবে, সি থাকবে, ম্যাক্সিমামে তোমার সি থাকবে, কিন্তু এগুলোতে কোনো প্রাইমারিতে কোনো সি থাকতেছে না। এটা জাস্ট একটু ইয়া করবা। তারপরে এখান থেকে খুবই লেস ইম্পর্টেন্ট, তাও তুমি এই দুইটা জাস্ট করলে করতে পারো। জাস্ট মনে রাখবো যে এটাতে সি থাকবে না, এটাতে সি থাকবে না, উদাহরণ এরকম আসে। আর একটা ব্যতিক্রম সালফার ডাইঅক্সাইড আর সালফার ডাইঅক্সাইড, এই জিনিসগুলো জাস্ট মনে রাখবা। তারপরে এখানে যে এখানে অনেক কিছু আছে, এটা দরকার নেই পড়ার, কারণ এখান থেকে প্রশ্ন আসে না। এখন এই যে এটা খুবই ইম্পর্টেন্ট, যে আর্নিনাসের মতামত, মস্টেস লাউরির মতামত, লুইস অ্যাসিড, এই তিনটা, এই যে প্রথম তিনটা, এই বাকি দুইটা লাগবে না, এই প্রথম তিনটা এখানে যা যা আছে তার ঠাড়া মনে রাখা লাগে, মনে রাখা মানে কি, বুঝে বুঝে মনে রাখা লাগবে। যদি বুঝে বুঝে মনে রাখতে পারো অনেক কিছু হবে। আর ওই যে অম্লত্ব ক্ষারত্ব, এটাও খুবই ইম্পর্টেন্ট। এই অম্লত্ব ক্ষারত্ব থেকেও প্রচুর পরিমাণ প্রশ্ন আসে। তাহলে এই অম্লত্ব ক্ষারত্ব, এই দুটা জিনিস তোমাদেরকে পড়া লাগবে। তাহলে এই যে অম্লত্ব আর ক্ষারত্ব পড়বা। এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আসতেছে হলো এখান থেকে এই যে ক্ষরতা, এই যে স্থায়ী ক্ষরতা, তারপরে হলো প্যারামিটার, স্ট্যান্ডার্ড, এই জিনিসগুলো মনে রাখতে হবে। এবং এখানে যে পিএস এর মানগুলো দেওয়া আছে, এখানে যে পিএস এর মানগুলো কিছু দেওয়া আছে, এগুলো তোমাকে মনে রাখতে হবে। কারণ এই যে প্রাণীর আর্সেনিক দূষণ, এটা দরকার নাই, এটা তোমার করতে পারবে না, এখান থেকে খুবই কম প্রশ্ন আসে, ঠিক আছে। তাহলে এটা তোমার পড়ার দরকার নাই। তবে খাদ্য শৃঙ্খলা, এটাও তোমার প্রয়োজন নাই পড়ার, এটা স্কিল, ঠিক আছে। আশা করি পারবা। এখানে যে ম্যাথ অ্যানালাইসিস, এখানে যে ম্যাথগুলো আছে, যেহেতু পরিমাণ মতো রসায়ন, এখান থেকে ম্যাথ আসবে, এখানে ম্যাথ অ্যানালাইসিস গুলো সবগুলো তোমরা করে নেবা। এখানে প্রত্যেকটা ম্যাথ সহজ সহজ ম্যাথ তোমরা করে নেবা, ঠিক আছে। এবং যেহেতু সূত্রগুলো মুখস্থ করছো, এখানে ম্যাথ অ্যানালাইসিস গুলো করে নেবা।
তো আশা করি ম্যাথ অ্যানালাইসিস করলে এখানে বারবার যেমন এখানে যে গতিশক্তি সূত্র আছে, গ্রামের ব্যাপন সূত্র আছে, মানে এখানে দেখো ম্যাথ কিন্তু সবগুলো কিন্তু ঘুরে ফিরে আসবে। ম্যাথ ম্যাথ মানে কেমিস্ট্রি না, ম্যাথ গুলো তোমাকে মনে করো ম্যাথের কোনো কম্প্রোমাইজ নাই, ম্যাথে কোনো যে কোনো টাইপের ম্যাথ তোমার আসতে পারে, বুঝছো? তাহলে তুমি ওই ম্যাথ গুলো করে নেবা। জৈব রসায়নের জন্য আমরা একদম আলাদা একটা একদম ডেডিকেটেড ভিডিও দেবো। তাই জৈব রসায়নটা আমরা এখান থেকে স্কিপ করলাম। আমরা এখন আসি হলো পরিমাণগত রসায়নে। দেখো পরিমাণগত রসায়ন মানে হলো ম্যাথ, মানে ম্যাথ আর ম্যাথ। পরিমাণগত রসায়ন কি আসবে? ম্যাথ আর ম্যাথ। আমরা আগে কতগুলো জিনিসগুলো দেখি, সেখান থেকে এই যে তুল্য সংখ্যা কত, কার তুল্য সংখ্যা কত, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মাস্ট বি মনে রাখা লাগবে। তুল্য সংখ্যা কত, তারপরে এই যে নর্মালিটি মোলালিটি এটার মধ্যে পার্থক্য কত, এটা তোমরা জাস্ট মনে রাখবা, এটা তোমরা মনে রাখবা, ঠিক আছে? তারপরে আমি যেগুলো দেখাই দেবো না সেগুলো তোমার মনে রাখার দরকার নেই, আর যদি পারো তাহলে মনে রাখবা। এই যে টাইটেনেশন, এই যে আয়োডোমিটি, টাইটেনেশন, আয়োডোমিটি তোমার কাছে জানা লাগবে, এবং এই যে নির্দেশকগুলো জানা লাগবে। এই তীব্র অ্যাসিডের মানে এটা পুরোটাই তোমাকে জানা লাগবে, এখানে যে মিথাইল ছিল, তীব্র অ্যাসিড, ফেনফথলিন কত, এই সবগুলো তোমাকে পড়া লাগবে। এই সবগুলো থেকে প্রশ্ন আসবেই, ঠিক আছে? এটা যে মৌল সংকেত সম্পর্কিত, কারণ কি তোমাকে পরিমাণগত রসায়ন হলো এমন একটা চ্যাপ্টার যেখানে তোমাকে প্রচুর টাইপের ম্যাথ আসবে, বিভিন্ন টাইপের তোমাকে ম্যাথ আসবে, যেখান থেকে ম্যাথ আসবে এবং ম্যাথগুলো ইজি ইজি। তাই এই যে তোমাকে এই সবগুলো ম্যাথগুলো করতে হবে। তারপরে এই যে ও অম্লমিতি বা ক্ষারকত্ব, এটা তোমরা স্কিপ করতে পারো, মানে এখান থেকে ওইভাবে প্রশ্ন আসে না, এটা তুমি স্কিপ করো। এবং এই যে জারণ বিজারণে তুমি জাস্ট খালি এখানে যে বিক্রিয়াগুলো আছে এই বিক্রিয়াগুলো জাস্ট একটু দেখিও, তাছাড়া এক্সট্রা করে জারণ বিজারণ নিয়ে এত প্যারা খাওয়া লাগবে না। আর এই যে জারণ বিজারণের মৌলের এই যে সমতাকরণ, এটা অনেকটাই প্যারা খেয়ে যাবা। যারা আগে থেকে পড়া আছে তারা এটা পড়বা, নাহলে এটা পড়বা না, এখান থেকে খুবই কম প্রশ্ন আসে বা প্রশ্ন আসেই না বলা যায়। তাই ওটা তোমাকে স্কিপ মারিয়ে দেবা, ঠিক আছে? এবং এই পাশে যেগুলো আছে এগুলো দরকার নাই, এগুলো একটাও দরকার নাই। এই পাশে আর কোনো কিছু দরকার নাই। এই ধরবো না, এই যে এগুলা এগুলো এগুলো ফুল সিলেবাস থেকে ছিল, এগুলো তোমার প্রয়োজন নাই, এগুলো তোমার প্রয়োজন নাই। এই এখানে একটু পড়লে পড়িও যে হ্যালোজেন অক্সিজেনের যে পার অক্সাইডের এটা কত, মানে এটা এটা পড়িও পার অক্সাইডের ইয়া কত, এই পার অক্সিজেনেরটা পড়বা, হ্যালোজেনেরটা পড়বা, এগুলা পড়লে হয়ে যাবে। আর এটা তোমরা এমনিতে পারবা, ঠিক আছে? তো আশা করি আর হলো এখানে এটা এখানে যেগুলো ম্যাথ গুলো দেওয়া আছে, এখানে দেখবা ম্যাথ দেওয়া আছে বা এমসিকিউ সলভ করতে গেলে ম্যাথ গুলো যেগুলো পাবা, ম্যাথ গুলো সবগুলো করবা একই সূত্র দ্বারা, মানে সূত্রগুলো তো সেমই প্রায়, সেইগুলো দিয়ে ম্যাথ গুলো করবা। তো আমরা পরবর্তী ভিডিওতে একদম জৈব রসায়ন আর তড়িৎ রসায়ন যেটা বাকি থাকলো এই দুইটা আমরা একেবারে শেষ করে দেবো, কি কি পড়া লাগবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।